রিজিকের মালিক আল্লাহ, কর্মসংস্থান দিবেন কে? আল্লাহ। সেই কাজটা আল্লাহ আমাদের মাধ্যমে করায়। তাহলে আমরা কি উঁচু শ্রেণীর লোক না নিচু শ্রেণীর লোক? আমরা কি উঁচু শ্রেণীর লোক না নিচু শ্রেণীর লোক? আমরা সবচাইতে সম্মানিত লোক নাকি আমরা অসম্মানিত লোক? আমরা সবচাইতে সম্মানিত লোক। আমরা আমাদের যারা নতুনরা আসছেন, পুরানোদেরকে উপদেশ দেওয়ার যোগ্যতা আমাদের নাই। যারা নতুনরা আসছেন আপনারা নিজেদেরকে সেইভাবে গড়বেন যাতে আপনারা সমাজের সবচাইতে উঁচু শ্রেণীর যেই জায়গাটা আসছেন সেটাকে মেনটেন করেন, এইটুকু অনুরোধ থাকলো। 1 নম্বর কথা। আসেন মালয়েশিয়ার বাজার নিয়ে। 1991 সালের 14 ফেব্রুয়ারি আমি ছোট মানুষ প্রথম মালয়েশিয়ার বাজারে ঢুকি। সেই সময় যে কয়েকজন লোক ছিলেন তাদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেহেতু আমি সদ্য ইউনিভার্সিটি থেকে বাইর হওয়া একজন মানুষ, বড় শখ করেই গেছিলাম সেই মার্কেটে। তো ওই মার্কেটটার উত্থান পতনের সাথে আমি জড়িত, আমার অনেক অভিজ্ঞতা আছে এই মার্কেটটা সম্পর্কে। একবার, শুধুমাত্র একবার, যারা নতুনরা আছেন দয়া করে একটু শুনবেন, তাইলে বুঝবেন মালয়েশিয়ার মার্কেটটা, ব্যবসাটা কেমনে চলে। শুধুমাত্র একবার যখন কেএসএম, এই আজকে যে কেএসএমের অ্যাপ্রুভালটা আমরা নিই, কেএসএম যখন শুরু করে, শুধুমাত্র একবার কিছুদিন কেএসএমের মাধ্যমে লোক গেছেন, আমিও সেই সময় মালয়েশিয়াতে লোক পাঠাইলাম। তার কিছুদিন পরেই ব্যবসাটা সমাপ্ত নাইতে তখনকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি এটাকে ফ্রিজ করে দিলেন। ফ্রিজ করার পরে আমাদের বহু লোক মালয়েশিয়াতে না খেয়ে মারা গেছেন, আমাদের বহু লোক মালয়েশিয়ার রাস্তায় রাস্তায় পড়েছিলেন। সেই সময় একজন মানবের আবির্ভাব হলেন, তার নাম হইল হাজী তাজউদ্দিন। আমি ইতিহাসটা আপনাকে একটু সংক্ষেপে বলি, তাহলে বুঝবেন মালয়েশিয়ার ব্যবসাটা কেমনে হয়। হাজী তাজউদ্দিন সাহেব লাইট টাইমে আসলেন, উনি ইউপিটিডি ম্যানেজমেন্ট নামে একটা অফিস বানাইলেন ব্রিকফিল্ডে। উনি এই কেএসএমটাকে সকালবেলা দিলে সন্ধ্যার সময় কেডিয়ানে রূপান্তরিত করে আনি দিতেন, 300 রিঙ্গিত করে উনি নিছেন আমাদের থেকে। আমরা তখন এইভাবে কাজ শুরু করি। সেই সময়ে আমাদের অনেকে, আজকের যারা হসপিটালের মালিক, যারা বড় বড় কিছুর মালিক, অনেকে ওই সময়ে প্রোডাক্ট, ওই সময়ে অনেকে নিজেদের এই অবস্থানটা তৈরি করছেন। তারপরে যতবারই মালয়েশিয়ার কাজ হয়েছে প্রত্যেকবারেই কোনো না কোনো ফরম্যাটের মাধ্যমে হয়েছে। কখনো বাইরাকে নেতৃত্ব দিচ্ছেন, বাইরা সেখানে অফিস ওপেন করছেন, কখনো 10 লাইসেন্স নিছেন, কখনো 50 লাইসেন্স নিছেন। তারা একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখি মালয়েশিয়ার ব্যবসাটা দিয়েছেন। শেষ করে দিতেছি। কাজেই তারই ধারাবাহিকতায় এই ব্যবসাটা এইবারে 100 জনে আসলেন। আমি এখন একটা প্রশ্ন হাউসকে বলি, আপনারা কি জানেন যে 100 জনের ভিতরে এই ব্যবসাটা হাতে গোনা 2-1 জনে করছে, বাকিরা শুধু প্রসেসিং করে সামান্য একটা ফি নিছেন, ব্যবসাটা করছেন কিন্তু বাকি 1300 লাইসেন্স। এ কথাটা কি ঠিক না ব্যাঠিক? তাহলে কেউ ব্যবসায় গেলেন না, ব্যবসা আনলেন না, তিনি যদি অভিযোগ করেন আমি ব্যবসাটা করতে পারলাম না, আমাকে ব্যবসা দেওয়া হয় নাই, এই অভিযোগটা ঠিক না। এই 100 লাইসেন্স যারা আছে তারা শুধু প্রসেসিং বাবদ যেই ফিটা পাইছেন এটা দিয়ে তাদের অফিস আদালত তারা চালাইছেন। মূলত প্রত্যেকের জন্য দরজাটা খোলা ছিল, সকলেই ব্যবসাটা করতে পারছেন। এটা হলো বাস্তব সত্য কথা। আমাদের যেই নির্বাচন, আমরা যে প্যানেলের সামনে দাঁড়াইছি, আমরা কেন এখানে আসলাম? প্রথম কথা হচ্ছে আমরা এমন একজন মানুষ এখন আমাদের দরকার নেতৃত্বে, যার ভিতরে যিনি এই ব্যবসাটাকে ওন করেন, যিনি মনে করেন যে এই ব্যবসাটাই আমার, সেই রকম একটা মানুষ হচ্ছে রুহুল আমিন স্বপন। তার গুণ কি? তিনি যেটা বলেন সেটা করেন। আল্লাহ তাকে অসম্ভব যোগ্যতা দিয়েছেন। আমাদের নর্মালি আমাদের স্বভাব কি, আমরা যদি কেউ আসে আমরা বলি কি ঠিক আছে ভাই সমস্যা নাই আমি করে দেব, কিন্তু ওটার পরে ভুলে যায়। রুহুল আমিন স্বপন যদি কাউকে বলে যে আমি এটা করবো, আপনি মনে করছেন যে আপনার কাজটা হয়ে গেছে। যারা ওনার সান্নিধ্যে গেছেন তারা এটা জানেন। আজকে কেন ওনাকে প্রয়োজন আমাদের বেশি? 2টা কারণে। আমার ভাই বলে গেছেন, আরিফ ভাই, আমাদের প্রচলিত মার্কেটের বাহিরে আমাদের অপ্রচলিত ইউরোপের একটা মার্কেট, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মার্কেট আমাদের সামনে জলজল করতেছে। আমি নিজেও ঘুরে আসছি কয়েকদিন আগে। সেখানে অপরিকল্পিতভাবে যেমন বিল্ডিং তৈরি করলে যা হয় পরে বোল্ডোজার দিতে হয়, সেরকমভাবে আমাদের কিছু ভাই কাজ করতেছেন। মারাত্মক যেটা, সেটা আমি আপনাদের নলেজে আনতেছি। কোনো অ্যাপ্রুভাল ছাড়া, আমি আবার বলতেছি খেয়াল করবেন, কোনো অ্যাপ্রুভাল ছাড়া 5 ফুট আর 300 থেকে 500 ইউরো করে আমার বাইরে এখান থেকে পাঠাইতেছে। এটা মারাত্মক, এটা দয়া করে আপনারা করবেন না। কারণ আমরা যখন কাজ করতে গেছি তখন তারা আমাদেরকে একই ফর্মুলায় যখন নিছে, আমরা বলছি না এটা তো আমরা করবো না, তুমি আমাকে কাজ দিলে তোমার সরকারের অনুমোদন দিবা,
আমাকে প্রপার ডিমান্ড লেটার দিবা, পাওয়ার অফ অ্যাটর্নি দিবা, দিলে আমি আমার সরকার থেকে অনুমোদন নিয়ে সেই কাজটা করব। কিন্তু আমাদের কিছু কিছু ভাই সেই কাজটা করতেছে না, যার কারণে এটা একটা মারাত্মক বিপর্যয় হবে একটা সময়। তো এখন থেকেই আমাদের এটা সাবধান হইতে হবে। কিছু ভাই আছেন আবার ফেসবুকে অ্যাড দিয়ে সেটা কালেকশন করেন। এটা আমি আমার নেতৃবৃন্দ, আমার জনাব, আমার ভাই, আমাদের যিনি আমাদের এই ট্রেডের আইকন, তিনিও এখানে বসা আছেন, আমাদের ফিরোজ ভাই, উনিও যদি দেখেন এই জায়গাটা বন্ধ না করলে বিপর্যয়, কিন্তু দোষ কিন্তু এই আমাদেরই হবে। এই আদম ব্যাপারীরা খুব খারাপ লোক। আসলে তো আমরা অতটা খারাপ লোক না, আমরাই সমাজের সবচেয়ে বেস্ট লোক। আমরাই গভর্নমেন্টকে ঠিক, আমরাই দেশকে বাঁচিয়ে রাখছি, আমাদের রিমিটেন্স এই দেশ চলে, আমরাই মানুষের কর্মসংস্থান করে দিচ্ছি। গ্রামে গঞ্জে যেখানে যান আপনি দেখবেন যে এখন আর টিনের ঘর নাই, এখন সব বিল্ডিং হয়ে গেছে, সেটা আমাদের অবদান, কিন্তু আমরা স্বীকৃতি পাচ্ছি না। আমাদের লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন সাহেব একটা কথা বলেন, কাজটা এত ভালো করি কিন্তু সম্মান পাই না কেন? মূলত তার জন্য আমাদেরও কিছুটা দায়িত্ব আছে, আমরা সেইভাবে অর্গানাইজ না। সেই অর্গানাইজ হওয়ার জন্য আজকে আমাদের সামনে যারা আছেন, আমাদের রুহুল আমিন ভাইয়ের নেতৃত্বে, আমাদের ফিরোজ ভাই সহ, আমাদের শিমুল ভাই সহ যারা আছেন, আমরা যদি এই টিমটাকে সামনে নিয়ে চলতে পারি, আর এই যে জায়গাটাকে যদি আমরা ইউরোপের মার্কেটটাকে যদি আমরা একটা প্রেমের ভিতর রাখি করতে পারি, বিশ্বাস করেন না সৌদি আরব না মালয়েশিয়া কোনো দেশের জন্য আমাদের হাহাকার করতে হবে না। ইউরোপের মার্কেটে আমি 6টা দেশ ঘুরে আসছি, সেখানে বিশাল কাজের সুযোগ তৈরি হয়েছে। তা আমাদের যে নতুন নেতৃত্ব আসছেন, আপনারা দয়া করে মার্কেটের জন্য আগামী দিনের সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা ব্যবসার জন্য জনাব রুহুল আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা যারা এগিয়ে চলছি, আপনারা এই দ্বারায় সম্পৃক্ত থাকবেন। আর আপনাদের একদম পাশের একজন লোক সবসময় পাবেন, সেটা হইল আমাদের ফিরোজ ভাই, যার যখন দরকার আপনারা ওনাকে পাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।